আসসালামু আলাইকুম। আমাদের জাতীয় জীবনের বাজেটের আলোচনা একাডেমিক থেকে শুরু করে প্রান্তিক পর্যায়ে রাজনীতিবিদ প্রত্যেকটা স্তরে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং প্রত্যেক বছর আমাদের জাতীয় বাজেট পেশ করা হয়। এটা আমাদের রাজনীতিতে, আমাদের একাডেমিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে এবং প্রান্তিক পর্যায়ে মানুষও বাজেটকে আলোচনা করে। বাজেট থেকে তারা অনেক কিছু জানতে চায়, তারা সেখান থেকে কি পেলো এবং আগামী এক বছর অর্থনীতি কিভাবে চলবে, কতটুকু উন্নতি হবে, ফিসক্যাল পলিসিতে কি ধরনের পরিবর্তন আসবে, কোন পণ্যের কতটুকু দাম হবে, এই বিষয়গুলো নিয়ে আমাদের প্রান্তিক থেকে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত আলোচনা হয়। আমাদের এই বাজেট ডায়ালগে আজকে আমি আছি আমার অত্যন্ত প্রিয় শিক্ষক, অর্থনীতিবিদ, দীর্ঘদিন যাবৎ অর্থনীতি পড়ান এবং বাজেট বিশ্লেষণ করেন, বাজেট নিয়ে একাডেমিক আলোচনা করেন আমার প্রিয় শিক্ষক ডক্টর নজরুল ইসলাম স্যার। আপনাকে স্বাগতম। আইয়ুব, আপনাকে ধন্যবাদ। রাজীব, আপনাকেও ধন্যবাদ আমার কাছে আসার জন্য এবং বাজেট নিয়ে কথা বলার জন্য। আশা করছি যে আপনাদের এই আলোচনা মাধ্যমে আমরা সবাই মিলে বাজেট নিয়ে হয়তো আহ, একটা সুন্দর আলোচনা হবে এখান থেকে, এবং সেটা আমাদের অনেকের জন্য হয়তো ইউজফুল হবে, সেটা আশা করছি। স্যার, আপনি দীর্ঘদিন যাবৎ বাজেট পড়ান, বাজেট বিশ্লেষণ করেন। আপনার কাছে একাডেমিক পার্সপেক্টিভ থেকে জানতে চাই বাজেট কি এবং কেন প্রণয়ন করা হয়, যদি আমাদেরকে একাডেমিক দিক থেকে আমাদেরকে বলতেন। দেখেন আইয়ুব, যখন আমরা বাজেট নিয়ে কথা বলি, এটা যদি আমি একটু উদাহরণ দিই, যেহেতু আপনি একাডেমিক অ্যাঙ্গেল থেকে আমাকে বলার জন্য এক ধরনের অপরচুনিটি দিয়েছেন। আমরা প্রত্যেকেই আমাদের প্রতিদিনের লাইফে আমাদের আয় এবং ব্যয়ের একটা সামঞ্জস্যতা রেখেই কিন্তু আমরা চলি। রাষ্ট্রীয়ভাবে যদি আমরা দেখি, বাজেট হলো একটি রাষ্ট্রের প্রতি বছরের জন্য, একটা আপকামিং ইয়ারের জন্য। আমরা এখন যে বাজেটটা প্রণয়ন করব সেটা আগামী এক বছরের জন্য এক ধরনের একটা প্রাক্কলন করা। আমার আয় কত হবে, আমার সেই ক্ষেত্রে মেজর কোন কোন খাতে আমরা ব্যয় করব, কোথা থেকে আয়টা আসবে, একটা আয় এবং ব্যয়ের একটা সামঞ্জস্যতা রেখে এক ধরনের পরিকল্পিতভাবে একটা দেশের অর্থনৈতিক বিভিন্ন পার্সপেক্টিভ থেকে যে আমরা যে উদ্যোগগুলো গ্রহণ করি সেটার একটা পরিকল্পিত এক ধরনের মানে সবকিছু সামঞ্জস্যতা রেখে আমাদের অর্থনৈতিক অ্যাক্টিভিটি গুলা চালিয়ে যাওয়ার জন্য আগামী এক বছরের জন্য আমরা এক ধরনের আয় ব্যয়ের একটা হিসাব রেখে আমরা আমাদের টার্গেট গুলা সেট করে আমাদের ইন্টারভেনশন গুলা করে থাকি, সেটাই বাজেট। ওকে, কেন আমরা প্রণয়ন করি স্যার? দেখেন, যদি আমরা রাষ্ট্রীয় লেভেলের কথা বলি যে আসলে কেন বাজেট প্রণয়ন করা হয়, দেখেন, বাজেট যেটা আমি বলেছিলাম যে এটা একটা সামঞ্জস্য রেখে আমি কোথা থেকে আমার আয় কত আসতে পারে, আমি মেজর কোন কোন খাতে আমি ব্যয় করব, সেগুলো আমাদের আমাদের দেশের। দেখেন, যখন বাজেট প্রণয়ন করা হয় তখন অনেক কিছু বিষয় মাথায় রেখে আমার পলিটিক্যাল দর্শন কি সেটা আমার বাজেটে আসবে। আমার উন্নয়নের যে বিভিন্ন লক্ষ্যমাত্রা সেট করা থাকে, যেরকম আমরা আমাদের উন্নয়নের জন্য যে লক্ষ্যমাত্রা বলি, আমাদের 5 ইয়ার প্ল্যান আছে। আমরা আমাদের একটা পার্সপেক্টিভ প্ল্যান বাংলাদেশ, আমরা কত 2010 থেকে একটা পার্সপেক্টিভ প্ল্যানের আওতায় আমরা চলে আসছি। আমাদের একটা মধ্যমেয়াদী একটা টার্গেট থাকে। আমাদের বিভিন্ন সেক্টরে আমাদের পলিসি থাকে, যেরকম আমরা এগ্রিকালচার নিয়ে বললে ন্যাশনাল এগ্রিকালচার পলিসি, আমরা শিক্ষা নিয়ে বললে ন্যাশনাল এডুকেশন পলিসি, আমরা যদি বলি যে আমাদের দেখেন আহ, আহ, বিভিন্ন ধরনের আন্তর্জাতিক আমাদের ডেভেলপমেন্ট টার্গেট আছে যেগুলা আমাদেরকে ফুলফিল করতে হয়, যেরকম সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস। সো আমাদের এই যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস, এটাও কিন্তু আমাদের আন্তর্জাতিকভাবে একটা কমিটমেন্ট যে আমরা আমাদের যে মানে উন্নয়ন কর্মকাণ্ড যে পরিচালনা করব, সেই কর্মকাণ্ডগুলো যাতে আমরা সাস্টেনেবিলিটি মেনটেন করা হয়। 17টা গোল আছে, সেই গোলগুলো আমাদের আমরা কমিটেড যে আমরা ওই গোলগুলো আমাদের ডেভেলপমেন্ট ইন্টারভেনশনের মাধ্যমে এই বিষয়গুলো আমরা অ্যাচিভ করব। সার্টেন টার্গেটস আছে, সেগুলো আমরা ফুলফিল করব। এই যে তাহলে যে বাজেট প্রণয়ন করা হচ্ছে, সেই বাজেটে আমাদের কি আসে, আমাদের উন্নয়ন দর্শন আসে, আমাদের পলিটিক্যাল দর্শন আসে। যখন একটা পলিটিক্যালি ইলেক্টেড একটা গভর্নমেন্ট যায়, আমাদের বুঝতে হবে যদিও বাজেট অর্থনৈতিক একটা মানে এক ধরনের এক্সারসাইজ, কিন্তু সেটার মাধ্যমে কিন্তু আমার পলিটিক্যাল দর্শনটাও কিন্তু সেখানে রিফ্লেক্টেড হয়। একটি সরকার যখন ইলেক্টেড গভর্নমেন্ট এসে একটা বাজেট করে, তার একটা পলিটিক্যাল ফিলোসফি থাকে, তার একটা দর্শন থাকে, সেই দর্শনটাও কিন্তু তার বাজেটের মাধ্যমে রিফ্লেক্টেড হয়। আমাদের লক্ষ্যমাত্রা, ডেভেলপমেন্টের লক্ষ্যমাত্রা, দেখেন প্রত্যেকটা দেশের একটা লক্ষ্যমাত্রা আছে, আমি কি অ্যাচিভ করতে চাই। আমি আগামী বছরগুলো আমার অর্থনীতিতে এই পার্টিকুলার টার্গেটগুলো আমার সেট করা আছে, যেটা আমি আমার কর্মকাণ্ডের মাধ্যমে আমি এই জিনিসগুলো অ্যাচিভ করতে চাই। তো সেই লক্ষ্যমাত্রা আমার বাজেটে আসবে। আমার দেশের
সমসাময়িক মানে যে ডিমান্ডগুলা, সে ফর এক্সাম্পল এই মুহূর্তে বাংলাদেশে আমরা জানি বিগত প্রায় 2-2.5 বছর ধরে আমাদের ইনফ্লেশন রেট অনেক বেশি, মুদ্রাস্ফীতি অনেক বেশি। খাদ্য খাদ্য দ্রব্যের বাজার যদি আমরা তাকিয়ে দেখি, এখনো কিন্তু আমরা সহনীয় পর্যায়ে নামিয়ে আনতে পারি, যদিও কিছুটা এখন নিম্নমুখী, বাট এখনো সেটা 9.17% লাস্ট মাসে আমরা দেখেছি। সো মানে সমসাময়িক আমাদের অর্থনীতি, বৈশ্বিক অর্থনীতির রিফ্লেকশন ডেফিনেটলি আমার কান্ট্রিতে পড়ে। অতএব বৈশ্বিক অর্থনীতি কোথায় দাঁড়িয়ে আছে সেটা আমাকে দেখতে হবে। আমাকে দেখতে হবে আমার এই সময়ের ডিমান্ড কি। আমাদের ইউথদের আনএমপ্লয়মেন্ট ইস্যুটা বিশাল আকারে আসছে, তাদের এক্সপেকটেশন, সেই বিষয়টা আমার মাথায় রাখতে হবে। বাজারের সবকিছুর দাম বেশি, সেই জিনিসটা আমি কিভাবে ট্যাকেল করতে পারবো। আমার সামনের দিনের ম্যাক্রো ইকোনমিক চ্যালেঞ্জগুলা কি, বা কোথায় আমি দাঁড়িয়ে আছি সেটা আমি কিভাবে ট্যাকেল করব। আমার দেশকে সামনে যদি আমরা উন্নয়নের নেক্সট স্টেজে আমি নিয়ে যেতে চাই, তাহলে সেটার চ্যালেঞ্জগুলো কি আমাকে দেখতে হবে। বাংলাদেশ এখন যেরকম যে জায়গায় দাঁড়িয়ে আছি, আমরা জানি 2026 আমাদের এলডিসি গ্রাজুয়েশন বিষয়টা পজিটিভলি দেখা হচ্ছে। বর্তমান সরকার ইন্টারিম গভর্নমেন্ট বলেছে যে আমরা এলডিসি গ্রাজুয়েশনকে সামনে নিয়ে আগাচ্ছি, আমরা গ্রাজুয়েটেড হয়ে যাব। সেটার কিছু চ্যালেঞ্জ আসবে। তার মানে হলো আমার আমার পলিটিক্যাল দর্শন, আমার কান্ট্রির যে ল্যান্ডমার্ক সেট করা আছে, রাইট। সেটা আমার লক্ষ্যমাত্রা কি, আমার ডিফারেন্ট পলিসি আমাকে কি বলে, সমসাময়িক দেশের এবং মানে দেশের বাইরে অভ্যন্তরীণ এবং এক্সটার্নাল সেক্টরে আমার চ্যালেঞ্জগুলো কি, আমার দেশের নেক্সট আমি কি কোন কোন সেক্টরগুলোকে প্রায়োরিটি দিতে চাই, এই সবকিছু মিলিয়ে কিন্তু এই সবকিছু যে আমরা টার্গেট সেট করে আছি সেইটাকে বাস্তবায়ন করার একটা বড় ভেহিকেল হলো একটা দেশের বাজেট। থ্যাংক ইউ স্যার, আপনি সুন্দরভাবে আমাদেরকে বাজেট বোঝালেন। এ পর্যায়ে আপনার কাছে জানতে চাবো, আপনি একাডেমিকে দীর্ঘদিন যখন বাজেট পড়াচ্ছেন, এবং এই বাজেটটা আমরা ছাত্র হিসেবে আপনার কাছে প্রত্যাশাটা থাকে যে কিভাবে প্রণয়ন করা হয়। এবং আমাদের দেশে যখন বাজেট প্রণয়ন শুরু হয়, বিশেষ করে জুন মাসের 2-3 মাস আগে থেকে এবং জুন মাস পরবর্তী সময় বিশাল একটা সময় বাজেট ডিসকাশন চলতে থাকে, প্রি এবং পোস্ট আলোচনা চলতে থাকে। আপনার কাছে আমার স্পেসিফিক ছাত্র হিসাবে জানার ইচ্ছা যে এই বাজেটটা কিভাবে প্রণয়ন করা হয়, যদি আপনি আমাদেরকে সংক্ষেপে এই বিষয়টা একটু বলতেন। দেখেন আইয়ুব, আপনাকে ধন্যবাদ। বাজেট প্রণয়নটা দেখেন, এটা একটা মোটামুটি একটা টাইম কনজিউমিং, একটা লেন্দি প্রসেস, এবং এখানে অনেক স্টেক হোল্ডার থাকে যাদেরকে ইনভলভ করে আসলে বাজেটটা প্রণয়ন করা হয়। দেখেন, সবার আগে যেটা আমি একটু আগে বলেছিলাম যে আমার কান্ট্রির লক্ষ্যমাত্রা কি, ডেভেলপমেন্ট লক্ষ্যমাত্রা কি, সমসাময়িক আমার মেজর ইস্যুগুলা কি। যেরকম বর্তমান সরকার যে বাজেটটা বানাবে, সেখানে নিশ্চয়ই আমার ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি একটা বড় ব্যাপার থাকবে। রাইট। কারণ বিগত কয়েক বছর ধরে আমরা দেখছি ম্যাক্রো ইকোনমিতে এক ধরনের একটা মানে আনইজিনেস কাজ করছে। জি। আমার কিন্তু খাদ্য মূল্য থেকে শুরু করে অনেক কিছুর বাজার অনেক চড়তি, এই বিষয়টা মাথায় রাখতে হবে। একটু আগে বলেছিলাম যুবকদের মানে যুব সমাজের যে অ্যাসপিরেশন, যথেষ্ট এমপ্লয়মেন্ট অপরচুনিটিস ক্রিয়েট করা, তাদের অ্যাসপিরেশন ফুলফিল করা, এই বিষয়গুলো মাথায় রাখা। তার মানে হলো সবার আগে আমি বাজেট প্রণয়নের প্রথম স্টেপ যেটা আমার থাকবে সেটা হলো আমার লক্ষ্যমাত্রা কি, আমার পলিসি টার্গেট কি, আমি কি অ্যাচিভ করতে চাই সেটা আমার সেট করা। আমার এই মুহূর্তে মেজর চ্যালেঞ্জগুলো কি, ম্যাক্রো ইকোনমিক চ্যালেঞ্জগুলো, Right. বৈশ্বিক এবং আমার লোকাল লেভেলে যে চ্যালেঞ্জগুলো, সেগুলো আমার মাথায় রাখতে হবে। তার পরবর্তীতে আমি যেটা করব সেটা হলো, দেখেন আমার মানে আমার ঠিক করতে হবে বাজেট। দেখেন, আমরা যখন ন্যাশনাল লেভেল বাজেট বলি, সেটার সাথে একটা ফ্যামিলি বাজেট, আপনি আমি আমার সবার পরিবারে একটা ফ্যামিলি বাজেট থাকে, লিখিত না। আমাদের চিন্তায় আমাদের মানে মানে আমাদের আয় আয় ব্যয়ের যে এক ধরনের একটা প্রাক্কলন থাকে, সেটা হয়তো লিখিত ফরম্যাটে হয় না। কিন্তু ফ্যামিলি বাজেটটা কি হয়, আয় দেখে ব্যয় হয়। কিন্তু রাষ্ট্রীয় লেভেলে যখন সরকার বাজেট করে, সেখানে কিন্তু ব্যয়টাকে আগে দেখে আমার এস্টিমেটেড ব্যয় কত হবে, সেটা দেখে তখন হিসাব করা হয় আমার আয়ের মেজর সোর্স গুলা কি, কোথা কোথা থেকে আয় আসবে, এবং তখন আয়ের ব্যয়ের সামঞ্জস্যতা রেখে একটা টার্গেট সেট করা হয়। তার মানে সেকেন্ড পার্টটাই হলো আমার আয় ব্যয়ের এক ধরনের প্রাক্কলন করা। নেক্সট 1 ইয়ারে আমি আয় কত হতে পারে, জি। আমার ব্যয় কত হবে। তারপরে দেখেন, একটা আমরা যে ফ্রেমওয়ার্কে বাজেটটা করে থাকি, একটা মেয়াদী একটা ফ্রেমওয়ার্কের আন্ডারে বাজেটটা করা হয়, যেখানে 3 থেকে 5 বছরের জন্য এক ধরনের একটা সামঞ্জস্যতা জি। রেখে বাজেট করা হয়। বাজেটটা সাডেনলি কোনো জায়গা থেকে একটা বিশাল এলোকেশন চলে আসবে, ব্যাপারটা এরকম নয়। এটা কিন্তু একটা প্রসেসেরই একটা অংশ। আমরা জানি এবছর এগ্রিকালচারে বাজেট কেমন হতে পারে, কেননা আমাদের আগে থেকে এক ধরনের একটা এস্টিমেশন করা আছে। কিন্তু সেটার সাথে অ্যাড কি হয়, বর্তমানে এই মুহূর্তের ডিমান্ডগুলো কি। যদি এগ্রিকালচার সেক্টরে আমরা দেখি অনেক বড় চ্যালেঞ্জ আসছে, সেখানে নিশ্চয়ই বাজেটে তাহলে সেটা প্রতিফলিত হতে হবে। বৈশ্বিক চ্যালেঞ্জ আসছে,
সেটা রিফ্লেক্টেড হতে হবে। এই আমি আয় ব্যয় সেট করি। এরপরে কি করা হয় দেখেন, বাজেট প্রণয়ন সময়ে প্রত্যেকটা মিনিস্ট্রি, প্রত্যেকটা অধিদপ্তর থেকে তাদের আগামী 1 বছরে তারা তাদের বিভিন্ন জায়গায়, সেটা উন্নয়ন বাজেট, অনুন্নয়ন বাজেটে তাদের ডিমান্ড কি, সেই ডিমান্ডগুলা চাওয়া হয়। এগুলা মিনিস্ট্রির হাতে আসে, ঠিক আছে, ক্যাবিনেট ডিভিশন থেকে এটার একটা কম্পাইলেশন করা হয়। তারপরে তখন দেখা হয় যে পরিমাণে মানে ডিমান্ড আসছে, যে ধরনের প্রজেক্ট, সেগুলা কি আমার ন্যাশনাল যে ওই যে লক্ষ্যমাত্রা বললাম, আমার আয় ব্যয় সেটার সাথে সামঞ্জস্যতা আছে কিনা। তখন ওই সবকিছু সেট করে একটা কাটছাট করে কিছু প্রজেক্টকে কম্প্রোমাইজ করতে হয়, কিছু আবার নতুন করে আমরা অ্যাডও করা হয়। সেই করে একটা ফাইনাল একটা ফ্রেমওয়ার্ক ডেভেলপ করা হয়, যেটা ন্যাশনাল পার্লামেন্টে পাশ করা মানে পেশ করা হয়, যদি পলিটিক্যালি ইলেক্টেড গভর্নমেন্ট থাকে। এবং সেটা তখন ডিবেট হয়, ডিসকাশন হয়, পার্লামেন্টের ভিতরে হয়, বাইরে হয়, বিভিন্ন ফোরামে হয়, টকশো গুলাতে দেখবেন হয়, ইকোনমিস্টরা করে, বিভিন্ন থিঙ্ক ট্যাঙ্ক গুলা করে থাকে, সিভিল সোসাইটি করে থাকে, ট্রেড বডিজরা করে, ইন্ডিভিজুয়াল লেভেলে হয়, পার্লামেন্টের ভিতরে হয়। তখন ফাইনালি গিয়ে একটা বাজেটের একটা বিল আকারে আমরা ফিনান্স মানে বিল, যেটা অর্থ বিল। অর্থ বিল, সে আকারে পার্লামেন্টে এটা ভোটের মাধ্যমে পাশ হয়। কিন্তু বর্তমান যেরকম ইন্টারিম গভর্নমেন্ট আছে, সেখানে তো যেহেতু পার্লামেন্ট নেই, অর্থাৎ পার্লামেন্ট না থাকার ফলে সেটা প্রেসিডেন্সিয়াল অর্ডিন্যান্সের মাধ্যমে এই বাজেটটা পাশ হবে বলে আমরা আশা করছি। থ্যাংক ইউ স্যার। স্যার আপনি যে মানে আয় প্রকলন যে বিষয়টা বলতেছিলেন, আমাদের নেইবার যে কান্ট্রি গুলো আছে তাদের দেখা ট্যাক্স জিডিপি রেশিও অনেক আমাদের থেকে হাই, কিন্তু আমাদের অনেক ট্যাক্স জিডিপি রেশিওটা অনেক লো। এই ক্ষেত্রে আপনার স্যার মতামতটা যদি বলতেন। দেখেন, এটা একটা খুব ডিফিকাল্ট একটা জায়গা। আসলে আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি যেখানে যদি আমরা দেখি যে আমরা আমাদের ট্যাক্স জিডিপির যে রেশিও, আমরা কিন্তু 8% ক্রস করে 9%-এ এখনো যেতে পারছি না। আমরা ওইরকম জায়গায় দাঁড়িয়ে আছি। এটা আসলেই আমাদের জাতি হিসাবে অনেক বড় ব্যর্থতা আমি বলবো। কেননা বাংলাদেশের ট্যাক্স জিডিপি যে রেশিওটা, এটা শুধু সাউথ এশিয়াতে নয়, গ্লোবালি ওয়ান অফ দ্য লোয়েস্ট। জি। সো সারা দুনিয়ার ভিতরে যে কান্ট্রিগুলো সবচেয়ে মানে ট্যাক্স জিডিপি রেশিও খুবই অ্যাডভান্স, তার ভিতরে বাংলাদেশও কিন্তু একটা। এটা আমাদের জন্য খুবই মানে মানে সুখকর কোনো মানে নিউজ নয়। এখন দেখেন, আমরা যদি ইন্ডিয়া, পাকিস্তান, নেপালের দিকে তাকিয়ে দেখি, শ্রীলঙ্কার জি। দিকে তাকিয়ে দেখি, তাদের ট্যাক্স জিডিপি রেশিও আমাদের চেয়ে ফার বেটার, অনেক ক্ষেত্রে ইভেন ডাবল। সো আমাদের মেজর তাহলে চ্যালেঞ্জগুলো কি? তার মানে ক্ষেত্রে একটা মানে বড় ধরনের রিফর্মের দরকার আছে। আমাদের সবার আগে আইডেন্টিফাই করতে হবে যে আমাদের মেজর যে ট্যাক্স কালেকশনের যে খাতগুলা, হাতগুলো সেই খাতগুলাকে ডিফাইন করা। সেখানে ইটস নট অনলি ইনকাম ট্যাক্স, আমাদের সব ধরনের ট্যাক্স। আমি মূল্য সংযোজন করের কথা বলবো, আমি আমার ইনকাম ট্যাক্সের কথা বলবো, আমার এক্সপোর্ট ইম্পোর্ট ডিউটির ব্যাপার আছে। আমি সব খাতগুলাকে আমি সবার আগে রিভিউ করা, এবং সেই ক্ষেত্রে ইউ নিড টু আইডেন্টিফাই দ্য মেজর লুপহোলস, কোথায় থেকে কেন আসলে এই ইনকামটা আসছে না। সে ফর এক্সাম্পল, কোথাও এমন হতে পারে যে আমরা হয়তো ট্যাক্স রেটটা এত বেশি করে রাখছি যে অনেকে ট্যাক্স দিতে ভয় পায়। কারণ ওয়ান্স আই এম ডিক্লিয়ারিং, আমি যখনই ডিসক্লোজ করবো যে আমার এই পরিমাণ ইনকাম হয়েছে, অথবা হ্যাঁ। এই পরিমাণ আমি মানে ভ্যালু অ্যাড করেছি, তখনই ওইটার উপর একটা বিশাল পরিমাণে ট্যাক্স লেগে যাবে। সেই ক্ষেত্রে তাহলে আমাকে আইডেন্টিফাই করতে হবে যে ট্যাক্স রেট যদি আমি কমাতে পারি, তাহলে কি যারা ট্যাক্স পেয়ার তারা কি এনকারেজ ফিল করবে কিনা, আমাকে ওই জিনিসটাও দেখতে হবে। আমাকে দেখতে হবে যারা ট্যাক্সেবল ইনকাম যাদের হয়, অথবা যেসব ফার্ম ট্যাক্স মানে জি। ট্যাক্সেবল ইনকাম অথবা আউটপুট প্রোডাকশন করে, তারা কোনোভাবে ট্যাক্স নেটের বাইরে চলে যাচ্ছে কিনা। যদি বাইরে চলে যায়, তাদেরকে অবশ্যই আমার মেকানিজম ডেভেলপ করতে হবে যাতে কেউ ট্যাক্স পে না করে তারা ছাড় পেয়ে যায়। একটা গ্রুপ ট্যাক্স পে করবে আর একটা গ্রুপ না করে এনজয় করবে, এটা এক ধরনের ফ্রাস্ট্রেশন ক্রিয়েট করে ট্যাক্স পেয়ারদের ভিতরে। সে ফর এক্সাম্পল, আপনি যে ইনকামটা করি, সেটা আমার হাতে টাকাটা আসার আগে, আমার স্যালারিটা হাতে আসার আগে ট্যাক্স কেটে রাখা হয়। এখন কেউ এমন আছে, একজন বিজনেসম্যান, তার হয়তো আমার চেয়ে 10 গুণ বেশি ইনকাম, কিন্তু সে ট্যাক্স পে করছে না, অথবা যেটা পে করছে সেটা একেবারেই ন্যূনতম একটা। অথবা আমাদের অনেক সার্ভিস হোল্ডার আছে যারা বিভিন্নভাবে হয়তো অনেক বেশি ইনকাম করে। সে ফর এক্সাম্পল, আমি পার্টিকুলার কোনো কমিউনিটির কথা বলবো না, বাট অনেকেই আছে যারা প্রাইভেট প্র্যাকটিস থেকে তাদের হয়তো একটা বিশাল অ্যামাউন্ট ইনকাম হয়, সেটাকে আদৌ রিপোর্টেড হয় কিনা। ফার্ম লেভেলে দেখেন, আমাদের অনেক জায়গা আছে যেখানে প্রচুর কারাপশন হচ্ছে, ইভেন ট্যাক্স ডিপার্টমেন্টের অনেকে জড়িত থাকতে পারে। আইডেন্টিফাই করতে হবে, আমাদের মেজর লুপ হোলস গুলো আইডেন্টিফাই করতে হবে। ব্যক্তি অথবা প্রতিষ্ঠান কারা জড়িত আছে সেটা আইডেন্টিফাই করতে হবে। যদি পলিসি লেভেলে কোনো রিফর্ম আনতে হয়, ইমিডিয়েটলি সেই রিফর্ম আমাদের আনতে হবে। মানে এখানে একটা ম্যাসিভ লেভেলের একটা একটা মানে ধাক্কা দরকার। ইন্টিগ্রেটেড ওয়েতে কাজ হ্যাঁ, করতে হবে। এখন দেখেন এটার চ্যালেঞ্জ গুলাও আছে। যেরকম আপনি দেখেন
এনবিআর নিয়ে আমরা জানি জি, এই মুহূর্তে আমরা যখন কথা বলছি হট তখন কিন্তু এনবিআর নিয়ে সারা দেশে এক ধরনের একটা আনইজি একটা সিচুয়েশন সিচুয়েশন ক্রিয়েট ক্রিয়েট হয়েছে। তো আমাদের এখানে রিফর্ম আনাটাও খুব ইজি ব্যাপার নয়। আমি এটার ফেভারে অথবা এগেনস্টে বলছি না, আমি বলছি কোনো ইনিশিয়েটিভ নিতে গেলে দেখেন এটা কারো না কারো এগেনস্টে যেতে পারে। এগেনস্টে যাবে। আপনাকে দেখতে হবে রাষ্ট্রের এগেনস্টে যাচ্ছে কিনা, আপনাকে দেখতে হবে রাষ্ট্রের স্বার্থ মানে এখানে মানে প্রতিফলিত হচ্ছে কিনা, আপনাকে দেখতে হবে কেউ যাতে আনডিউলি এফেক্টেড না হয়, সেটা ফার্ম হোক, সেটা কোনো ব্যক্তি হোক, তার সামর্থ্যের বাইরে যাতে তার উপরে প্রেশার না দেওয়া হয়। আবার এটাও দেখতে হবে কেউ যাতে ব্যক্তি বা প্রতিষ্ঠান তার পলিটিক্যাল মানে পাওয়ার ইউজ করে অথবা তার করাপশন করে অথবা কোনো না কোনো ভাবে সে ট্যাক্সটা না পে করেই সে মানে তার কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। এই জিনিসগুলো আইডেন্টিফাই করতে হবে। আমার ধারণা ট্যাক্স নিয়ে সরকারকে একটা শক্ত অবস্থানে যেতে হবে এবং সেটার জন্য প্রয়োজন বোধে একটা আলাদা কমিশনও গঠন করতে হবে। ট্যাক্স রিফর্ম রিলেটেড ট্যাক্স রিফর্ম হয়তো ট্যাক্স জিডিপি রেশিওতে হয়তো গ্রাজুয়ালি খুব দ্রুত পরিবর্তন আসার মানে সম্ভাবনা অনেক কম, বাট গ্রাজুয়ালি হলেও পরিবর্তন আসবে। ওকে স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আমাদেরকে বাজেট কিভাবে প্রণয়ন করা হয়, বেসিক বিষয়গুলো আমাদেরকে ক্লিয়ার করলেন, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই পর্বে আমরা নেক্সটে অন্য কোনো বিষয় নিয়ে আপনার সাথে আবার আলোচনা করব। ধন্যবাদ আইয়ুব আপনাকে, ধন্যবাদ রাজীব আপনাকেও আমার সাথে কথা বলার জন্য এবং আমার ওপিনিয়ন নেয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ।